বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত একেএম অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পড়াবো নবম অধ্যায় বাংলাদেশ বিশ্ব পরিচয়, নবম অধ্যায় জাতিসংঘ ও বাংলাদেশ। নবম অধ্যায় জাতিসংঘ ও বাংলাদেশ। যারা লাইভে আছো দেখো 129 পৃষ্ঠা বই কাছে নিতে পারো। জাতিসংঘ ও বাংলাদেশ, বাংলাদেশ বিশ্ব পরিচয় নবম অধ্যায় জাতিসংঘ ও বাংলাদেশ। তো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় মূলত মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। কারণ মানবাধিকার ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। মানবাধিকার ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। আর মানবাধিকার জিনিসটা কি তাহলে? মানবাধিকার হচ্ছে প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। মানবাধিকার হচ্ছে প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। একটা মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হইতে হলে তার মানবাধিকার দরকার। আর মানবাধিকার হচ্ছে প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। তাহলে প্রথম পয়েন্টটাই একটা প্রশ্ন আসে যে কোনটি ছাড়া মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না? মানবাধিকার। কোনটি ছাড়া মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না? মানবাধিকার। আর মানবাধিকার কি? মানবাধিকার হচ্ছে প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। আমাদের পৃথিবীতে দুটি বড় বড় যুদ্ধ সংঘটিত হয়। একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ আর একটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুটি বিশ্বযুদ্ধেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। দুটি বিশ্বযুদ্ধেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে বিশ্বের শান্তিপ্রিয় নেতৃবৃন্দ লিগ অফ নেশনস নামে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করে, কিন্তু এই লিগ অফ নেশনস সংগঠনের সাংগঠনিক দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটি বিশ্ব শান্তি বিধানে ব্যর্থ হয় এবং 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ছিল প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও ব্যাপক। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বের শান্তিপ্রিয় নেতৃবৃন্দ আরেকটি আন্তর্জাতিক সংগঠন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং জাতিসংঘ গঠন করে। আর জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সহ জাতিসংঘ নারী ও শিশুদের উন্নয়নে জাতিসংঘ অনেক ভূমিকা পালন করছে। জাতিসংঘ মানবাধিকার এবং বিশ্ব শান্তি রক্ষার জন্য বিভিন্ন দেশে জাতিসংঘ মানবাধিকার এবং বিশ্ব শান্তি রক্ষার জন্য বিভিন্ন দেশে প্রয়োজনে কি শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করছে। আর এ অধ্যায়ে আমরা জাতিসংঘে বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা বা কার্যক্রম সম্পর্কে জানব। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে জাতিসংঘ সৃষ্টির পটভূমি কী। জাতিসংঘ সৃষ্টির পটভূমি কী, কেন জাতিসংঘ বা কিভাবে জাতিসংঘ সৃষ্টি হলো? আমরা জানি যুদ্ধ কখনো জাতিতে জাতিতে সংঘাত নিরসনের পথ হতে পারে না। যুদ্ধ কখনো জাতিতে জাতিতে সংঘাত নিরসনের পথ হতে পারে না। বর্তমানে এই আধুনিক বিশ্বে কেউ ঝগড়া লাগলেও কি আলোচনার মাধ্যমে যায় সমাধান করার জন্য, মারামারি করে কোনো কিছু সমাধান হয় না। তাহলে যুদ্ধ কখনো জাতিতে জাতিতে সংঘাত নিরসনের পথ হতে পারে না। যুদ্ধ ডেকে আনে ভয়ঙ্কর ধ্বংসলীলা এবং মানবজাতির জন্য অবর্ণনীয় দুর্ভোগ এবং অশান্তি। 20 শতকের ইতিহাসে বা গত শতাব্দীতে আমাদের এই বিশ্বে দুটি বড় বড় যুদ্ধ সংঘটিত হয়, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919 সাল। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সাল। মূলত জাতিগত দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী শান্তিকামক জনতা যুদ্ধের ধ্বংসলীলায় চোখ করে দেখেনি। মূলত এরই পরিপ্রেক্ষিতে বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালের 10 জানুয়ারি লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়। কিন্তু লিগ অফ নেশনসের সাংগঠনিক দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটি বিশ্ব শান্তি বিধানে ব্যর্থ হয়। এরপর 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ছিল প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও বেশি।
লক্ষ লক্ষ মানুষ নিহত, আহত এবং পঙ্গুত্ব বরণ করে বিশ্বের প্রতিটি স্বাধীন দেশ হারায় তার কর্মক্ষম যুব সম্প্রদায়কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্ববিবেককে ভীষণভাবে নাড়া দেয় এবং আতঙ্কিত করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্ববিবেককে ভীষণভাবে নাড়া দেয় এবং আতঙ্কিত করে তোলে। এরই প্রেক্ষাপটে বিশ্বের তৎকালীন নেতৃবৃন্দ শান্তি এবং নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে নতুন একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং 1943 সালে তেহরান এবং মস্কোতে 1943 সালে তেহরান এবং মস্কোতে তৎকালীন সমসাময়িক বিশ্বের চারটি প্রধান শক্তি দুটি আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হয়। তৎকালীন সমসাময়িক বিশ্বের চারটি প্রধান শক্তি একটি আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হয়। দুটি আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হয়। চারটি প্রধান শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া এবং ফ্রান্স। এবং ওই সম্মেলনেই জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। অবশেষে 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। অবশেষে 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ গঠিত হয় বা জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এজন্য প্রতি বছর 24শে অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয়। এজন্য প্রতি বছর 24শে অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয়। তাহলে জাতিসংঘ প্রশ্ন আসে, জাতিসংঘ সৃষ্টির পটভূমি আলোচনা করো। জাতিসংঘ সৃষ্টির পটভূমি আলোচনা করো। তাহলে আমরা কি বলতে পারি? যুদ্ধ কোনো জাতিতে সংঘাত নিরসনের পথ হতে পারে না। যুদ্ধ ডেকে আনে অবর্ণনীয় দুর্ভোগ ও ধ্বংসলীলা। গত শতকের ইতিহাসে বা 20 শতকে পৃথিবীতে দুটি বড় বড় যুদ্ধ সংঘটিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে বিশ্বের শান্তিপ্রিয় নেতৃবৃন্দ 1920 সালে 10 জানুয়ারি গঠন করে লিগ অব নেশন। কিন্তু লিগ অব নেশনসের সাংগঠনিক দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটি বিশ্ব শান্তি বিধানে ব্যর্থ হয়। 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ছিল প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্বের প্রত্যেকটি দেশ হারায় তার কর্মক্ষম যুব সম্প্রদায়কে। লক্ষ লক্ষ মানুষ আহত, নিহত এবং পঙ্গুত্ব বরণ করে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্বের শান্তিপ্রিয় নেতৃবৃন্দ একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং 1943 সালে তেহরান এবং মস্কোতে তৎকালীন সমসাময়িক বিশ্বের চারটি প্রধান শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া এবং ফ্রান্স দুটি আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হয় এবং জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই পরিপ্রেক্ষিতে 1945 সালের 24শে অক্টোবর গঠিত হয় জাতিসংঘ। 1945 সালের 24শে অক্টোবর গঠিত হয় জাতিসংঘ। প্রতি বছর এই 24শে অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয়। বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ এই জাতিসংঘের সদস্য। বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ জাতিসংঘের সদস্য। তাহলে আমরা বললাম কি জাতিসংঘের সৃষ্টির পটভূমি। জাতিসংঘ সৃষ্টির পটভূমি, জাতিসংঘ কেন কিভাবে গঠন করা হয়েছিল। তাহলে জাতিসংঘের গঠন, জাতিসংঘের গঠন 5টি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। 5টি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। 5টি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। 5টি প্রধান অঙ্গ হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, ওচি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। এই 5টি প্রধান অঙ্গ: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওচি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। সাধারণ পরিষদ, জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য। একে বিতর্ক সভাও বলা হয়। সাধারণ পরিষদকে কি বলা হয়? বিতর্ক সভা বলা হয়। তাহলে একটা প্রশ্ন আসে, সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলা হয় কেন, বা বিতর্ক সভা বলতে কি বুঝো? জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য। প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদে একবার অধিবেশন বসে।
এই অধিবেশনে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র তার প্রতিনিধি প্রেরণ করে এবং এই সাধারণ পরিষদের অধিবেশনে নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। 2 বছরের জন্য 10টি অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। আর প্রতি বছর সাধারণ পরিষদের অধিবেশনে একটি দেশ সভাপতিত্ব করে একজন প্রতিনিধি সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ পরিষদের অধিবেশনে সকল সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে বিদায় সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলা হয়। পরে হচ্ছে নিরাপত্তা। তাহলে একটা প্রশ্ন কি আসতে পারে, সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলা হয় কেন, বা বিতর্ক সভা বলতে কি বোঝো? তাহলে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য। প্রতি বছর সাধারণ পরিষদে একবার অধিবেশন বসে। এই অধিবেশনে বিশ্বের প্রতিটি দেশ তার প্রতিনিধি প্রেরণ করে। বিশ্বের প্রতিটি দেশ তার প্রতিনিধি প্রেরণ করে। এই অধিবেশনে শুরুতে একজন সভাপতি নির্বাচিত হন। প্রতি নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য প্রতি 2 বছরের জন্য সাধারণ পরিষদের অধিবেশনে নির্বাচিত হয়। বিশ্বের প্রতিটি দেশ তার প্রতিনিধি প্রেরণ করে বা সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করে বিদায় সাধারণ পরিষদকে বিতর্ক সভাও বলা হয়। নিরাপত্তা পরিষদ 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত। 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত। 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে ওই যে 4টি প্রধান শক্তি, তৎকালীন সমসাময়িক বিশ্বের 4টি জাতিসংঘ সৃষ্টির সময় 4টি প্রধান শক্তি, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, আর একটা নতুন শক্তি হচ্ছে চীন। 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। এই 5টি সদস্য রাষ্ট্রে প্রত্যেকেরই ভেটো বা বাধা প্রদান করার ক্ষমতা আছে বা কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে। ভেটো বলতে কি বুঝো? আরেকটা প্রশ্ন আছে, বা ভেটো কি? ভেটো শব্দের অর্থ হচ্ছে বাধা প্রদান করা বা কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা। ভেটো শব্দের অর্থ হচ্ছে বাধা প্রদান করা বা কোনো কিছু নাকচ করে দেওয়ার ক্ষমতা। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, তাহলে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে বিশ্বের উন্নয়ন এবং অগ্রগতি। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের উন্নয়ন এবং অগ্রগতিতে কাজ করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। ও আরেকটা আছে কি, ওচি পরিষদ। স্বাধীনতা প্রাপ্ত নয় এইরূপ এলাকার তত্ত্বাবধান করার কাজ হচ্ছে ওচি পরিষদের। স্বাধীনতাপ্রাপ্ত নয় এইরূপ বিশেষ এলাকার তত্ত্বাবধানের জন্য কাজ করে কে? ওচি পরিষদ। স্বাধীনতাপ্রাপ্ত নয় এইরূপ বিশেষ এলাকার তত্ত্বাবধানের কাজ করে ওচি পরিষদ। আন্তর্জাতিক বিবাদ মীমাংসা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় বা আদালতের কাজ। আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় বা আদালতের কাজ। নেদারল্যান্ডের হেগ শহরে এই আন্তর্জাতিক আদালত বা বিচারালয়ের সদর দপ্তর অবস্থিত। নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালত বা বিচারালয়ের সদর দপ্তর অবস্থিত। আর এই সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। আর সেক্রেটারি জেনারেল বা মহাসচিব হচ্ছে এর প্রধান নির্বাহী। সেক্রেটারি জেনারেল বা মহাসচিব হচ্ছে এর প্রধান নির্বাহী। আর জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত। আমি আবার বলি, আমরা আগে আলোচনা করছি জাতিসংঘ সৃষ্টির পটভূমি, জাতিসংঘের গঠন, জাতিসংঘ কীভাবে তার কার্যক্রম পরিচালনা করে, কাদের নিয়ে কীভাবে কার্যক্রম পরিচালনা করে। 5টি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। 5টি প্রধান অঙ্গ হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, ওচি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। আরেকটা হচ্ছে সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। এর প্রধান নির্বাহী হচ্ছে সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। আর জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এক্ষেত্রে আমরা সাধারণ পরিষদের ক্ষেত্রে আবার আরেকটা প্রশ্ন আসে, বিতর্ক সভা বলতে কি বুঝো, বা সাধারণ পরিষদকে বিতর্ক সভা বলা হয় কেন? আমরা কি আলোচনা করলাম যে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য। প্রতি বছর সাধারণ পরিষদের একবার অধিবেশন বসে। এই অধিবেশনে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র তার প্রতিনিধি প্রেরণ করে।
প্রত্যেকটি সদস্য রাষ্ট্র তার প্রতিনিধি প্রেরণ করে। আর প্রতি 2 বছরের জন্য নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের অধিবেশনেই নির্বাচিত হয়। আর সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে বিদায় সাধারণ পরিষদকে বিতর্ক সভাও বলা হয়। এরপরে হচ্ছে নিরাপত্তা পরিষদ, 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত। 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। মার্কিন যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। এই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রত্যেকেরই ভেটো বা বাধা প্রদান করার ক্ষমতা আছে। ভেটো ক্ষমতা বলতে বোঝায় সাধারণত কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা। এছাড়া আরও 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র আছে যারা সাধারণ পরিষদের অধিবেশনে প্রতি 2 বছরের জন্য নির্বাচিত হয়। তাহলে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশ্বের উন্নয়ন এবং অগ্রগতি। আর স্বাধীনতাপ্রাপ্ত নয় এরূপ বিশেষ এলাকার তত্ত্বাবধান করা হচ্ছে অর্থনৈতিক ওচি পরিষদের কাজ। আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করা হচ্ছে আন্তর্জাতিক আদালতের কাজ। আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করা হচ্ছে আন্তর্জাতিক আদালতের কাজ। নেদারল্যান্ডের হেগ শহরে এর সদর দপ্তর অবস্থিত। আর সেক্রেটারি জেনারেল সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। এর প্রধান নির্বাহী হচ্ছে সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। জাতিসংঘের সদস্য পদ কীভাবে হওয়া যায়? জাতিসংঘের সদস্য কীভাবে হওয়া যায়? জাতিসংঘের চার্টার বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো স্বাধীন শান্তিপ্রিয় রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারে। জাতিসংঘ চার্টার বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিপ্রিয় দেশ বা শান্তিকামী দেশ জাতিসংঘের সদস্য হতে পারে। বর্তমান বিশ্বে 193টি রাষ্ট্র জাতিসংঘের সদস্য। বাংলাদেশ 1974 সালে 136তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। জাতিসংঘের সদস্য পদ জাতিসংঘের চার্টার বা সনদের নিয়ম মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিপ্রিয় রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারে। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193। আর আমাদের এই বাংলাদেশ 1974 সালে 136তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বা জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। জাতিসংঘের উদ্দেশ্য, তাহলে প্রত্যেকেরই কোনো কাজ করার পিছনে কোনো উদ্দেশ্য থাকে। তাহলে জাতিসংঘেরও কিছু উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যগুলো জাতিসংঘ সনদে লিপিবদ্ধ আছে। জাতিসংঘ সনদে সুস্পষ্টভাবে বিশ্ব শান্তি ও সহযোগিতা বিধানের লক্ষ্যে জাতিসংঘের উদ্দেশ্য লিপিবদ্ধ রয়েছে। জাতিসংঘ সনদে সুস্পষ্টভাবে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বিধানের জন্য উদ্দেশ্যে জাতিসংঘের কিছু উদ্দেশ্য লিপিবদ্ধ আছে। বিশ্ব শান্তি ও সহযোগিতা বিধানের লক্ষ্যে জাতিসংঘের কিছু উদ্দেশ্য লিপিবদ্ধ আছে। উদ্দেশ্যসমূহ হচ্ছে শান্তি ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে শান্তি ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা। সকল মানুষের 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। 2 নম্বর উদ্দেশ্য কি? সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। তাহলে 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে শান্তিভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা।
তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। 3 নম্বর উদ্দেশ্য কি? অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। 4 নম্বর উদ্দেশ্য হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা এবং মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা এবং মৌলিক অধিকারের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ গড়ে তোলা। 5 নম্বর উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। জাতিসংঘ সৃষ্টির 5 নম্বর উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি এবং তা সমুন্নত রাখা। প্রত্যেক জাতির 6 নম্বর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি ও তা সমুন্নত রাখা। এবং সর্বশেষ উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। তাহলে এই গেল জাতিসংঘের উদ্দেশ্য। তাহলে এর মধ্যে আমরা কি বললাম? জাতিসংঘ সৃষ্টির পটভূমি, জাতিসংঘের গঠন, বিতর্ক সভা বলতে কি বুঝো, ভেটো ক্ষমতা বলতে কি বুঝো, তারপরে জাতিসংঘের গঠন, জাতিসংঘের উদ্দেশ্য। তাহলে কয়টি উদ্দেশ্য জাতিসংঘের? জাতিসংঘ চার্টার বা সনদে সুস্পষ্টভাবে 7টি উদ্দেশ্য উল্লেখ আছে। এর মধ্যে কি? শান্তির ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা, সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা এবং মৌলিক অধিকারের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ গড়ে তোলা, আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা, প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি ও তা সমুন্নত রাখা। সর্বশেষ উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। তাহলে বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা ও কার্যক্রম। বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা ও কার্যক্রম খেয়াল করো। বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা ও কার্যক্রম। বাংলাদেশে জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থার মিশন বা অফিস আছে। বাংলাদেশে জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থার মিশন বা কার্যক্রম আছে। বাংলাদেশে জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থার মিশন আছে। জাতিসংঘের 136তম সদস্য হিসাবে বাংলাদেশ সবসময় জাতিসংঘের বিশেষ নজর পেয়ে থাকে। 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর মনোযোগ আকর্ষণ করেন। জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থা শুরু থেকেই বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করছে। এই বিশ্ব সংস্থাটির 4জন মহাসচিব 5 বার বাংলাদেশ সফর করেছে। জাতিসংঘের 4জন মহাসচিব এ পর্যন্ত 5 বার বাংলাদেশ সফর করে গেছেন। জাতিসংঘে বাংলাদেশের আর্থিক অবদান কম হলেও বাংলাদেশের সৈন্যরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রাণ বিসর্জন দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1979-80 সময়ের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের নির্বাচন। 1979-80 সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের অস্থায়ী সদস্য পদে নির্বাচন বাংলাদেশ এই ভূমিকার ওই স্বীকৃতি এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থার স্বাক্ষরবাহী। 1984 সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের। 1984 সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের। 1986 সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 1986 সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন। 41তম অধিবেশনে সভাপতিত্ব করেন। তার এই সভাপতি নির্বাচিত হওয়া বিশ্ব সম্প্রদায়ে
বিশ্ব দরবারে বাংলাদেশের বিশেষ ভূমিকার কথাই স্মরণ করিয়ে দেয়। বিবাদের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘ ঘোষিত নীতি অনুসরণ করে বাংলাদেশ ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি এবং পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির সুষ্ঠু সমাধানে বাংলাদেশ কি সফল হয়েছে। বাংলাদেশের জাতিসংঘের বেশ কিছু অঙ্গ সংস্থা কাজ করছে। বাংলাদেশের জাতিসংঘের নিম্নোক্ত অঙ্গ সংস্থাগুলো কাজ করছে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে জাতিসংঘের বেশ কিছু অঙ্গ সংস্থা কাজ করছে। এর মধ্যে কি ইউএনডিপি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। জাতিসংঘ ইউএনডিপি মানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। এর পুরো নাম হচ্ছে বা পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশের আর্থসামাজিক তথা আর্থসামাজিক উন্নয়নে আর্থিক ও সামাজিক উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশের আর্থসামাজিক তথা অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নয়নের জন্য ইউএনডিপি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষত 2015 সালের মধ্যে এমডিজি বাস্তবায়নে 8টি লক্ষ্য এমডিজির 8টি লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে এবং বর্তমানে এসডিজির 17টি লক্ষ্য বাস্তবায়নে ইউএনডিপি কাজ করে যাচ্ছে। ইউনিসেফ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। তাহলে জাতিসংঘ শিশু উন্নয়ন তহবিল, জাতিসংঘ শিশু তহবিল, ইউনিসেফ জাতিসংঘ শিশু তহবিল বা দি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার বিশেষত শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করা ইউনিসেফের কাজ। দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ কাজ করছে। ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বাংলাদেশের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি ক্ষেত্রে উন্নয়নে এই ইউনেস্কো সংস্থাটি কাজ করছে। জাতিসংঘের এই সংস্থাটি কাজ করছে। ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বাংলাদেশে বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার জন্য ফুড অ্যান্ড এগ্রিকালচার বা ফাও কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ স্বাস্থ্যক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে। যেমন বাংলাদেশে পোলিও নিবারণের জন্য শিশুদের বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছে বা টিকা দিচ্ছে। উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয় ইউএনএইচসিআর উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের কার্যালয়। বাংলা হচ্ছে ইউএনএইচসিআর এর বাংলা রূপ হচ্ছে উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয়। তাহলে ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয়। বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে এই কার্যালয় মধ্যস্থতা করছে, বিশাল শরণার্থী পালনের খরচেও অবদান রাখছে। বাংলাদেশ এবং মিয়ানমারের শরণার্থী বিষয়ক কার্যক্রমে ইউএনএইচসিআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই শরণার্থীদের বিশাল শরণার্থী পালনের খরচেও ইউএনএইচসিআর অবদান রাখছে। তাছাড়া বাংলাদেশে বিহারি জনগোষ্ঠীর আবাসন সহ অন্যান্য ইস্যুতে এই সংস্থা ব্যাপক অবদান রাখছে। ইউনিফেম ইউনিফেম ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন। ইউনিফেম দেখো এটা বইয়ে পূর্ণরূপ দেওয়া নাই। ইউনিফেম ইউনাইটেড নেশন
ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন। জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল, জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন, জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল। বাংলাদেশে নারীদের উন্নয়নে এই সংস্থাটি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ের ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ে ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট করছে। নারীদের নিরাপদ শ্রম অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই ইউনিফেম কাজ করছে। জাতিসংঘের জনসংখ্যা কার্যক্রম তহবিল বা ইউএনএফপিএ, জাতিসংঘের জনসংখ্যা কার্যক্রম তহবিল বা ইউএনএফপিএ, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। আর বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকা খুবই প্রশংসনীয়। তাহলে জাতিসংঘের এই কয়েকটি অঙ্গ সংস্থা, সবকটি অঙ্গ সংস্থায় কাজ করছে। এই কয়েকটি অঙ্গ সংস্থার কার্যক্রম আমরা আলোচনা করলাম। ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনিসেফ, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি, ইউনিফেম, UNIFEM, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন, আর UNFPA, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। তাহলে আজকের ক্লাসে আমরা যতটুকু পড়াইলাম আশা করি সবাই ভালোভাবে পড়বে বাসায় থেকে। এর মধ্যে প্রশ্ন আসে যে জাতিসংঘ সৃষ্টির পটভূমি আলোচনা করো, বিতর্ক সভা বলতে কি বুঝো, জাতিসংঘের গঠন আলোচনা করো, জাতিসংঘ সৃষ্টির উদ্দেশ্য, জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা। জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা আলোচনা করতে আমরা জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থার, বাংলাদেশের জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থার কার্যক্রম আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবে।